আচ্ছা, ডিপ ভেন থ্রোম্বোসিসটা একটু বলি এখন। আচ্ছা, এটা হইতেছে মূলত আমাদের যে ইট ক্যান অকার এনিহোয়ার, বাট 90% কেসেসের ক্ষেত্রে এটা হচ্ছে লোয়ার লিম্বে এফেক্ট করে। আর লোয়ার লিম্বে আমরা জানি হচ্ছে তোমার মোস্টলি হচ্ছে কোথায় হয়, লোয়ার লিম্বের যে কাফ মাসেল ভেনগুলো আছে ওখানে আর কি। কাফ মাসেল হয় হচ্ছে 90%, আর হচ্ছে পেলভিক ভেইন, মানে লোয়ার লিম্বের আর কি পেলভিক ভেইন আছে ওখানে হয় 10% কেসেসের ক্ষেত্রে আর কি। আচ্ছা, আমাদের লোয়ার লিম্বে কিছু মাসে ভেইন আছে, এটা হচ্ছে সুপারফিশিয়াল ভেইন। আর আছে হচ্ছে কিছু ডিপ ভেইন। সুপারফিশিয়াল ভেইনের মধ্যে আছে হচ্ছে কি যে লং অথবা গ্রেট স্যাফানিস ভেইন, গ্রেট স্যাফানিস ভেইন, আর হচ্ছে শর্ট স্যাফানিস ভেইন। আর ডিপ ভেইনের মধ্যে আছে হচ্ছে কি পপলিটিয়াল ভেইন, ফিমোরাল ভেইন। তাহলে ফিমোরাল ভেইন আর হচ্ছে পপলিটিয়াল ভেইন। আচ্ছা, তাহলে মেইন প্যাথোলজিটা হচ্ছে ডিপ ভেইনে হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আসো হোয়াট আর দ্য ইটিওলজিক্যাল ফ্যাক্টর। ইটিওলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে নাম্বার ওয়ান মোটামুটি ওই আগেগুলাই কি স্মোকিং, তারপরে হচ্ছে যদি ডায়াবেটিস থাকে, হাইপার টেনশন, কোনো এনি কাইন্ড অফ ম্যালিগনেন্সি, মেজর সার্জারি, ম্যালিগনেন্সি পরে বলি, হ্যাঁ ম্যালিগনেন্সি বলি, ম্যালিগনেন্সি, এনি কাইন্ড অফ মেজর সার্জারি যদি হয় ইন দ্য popliteal vein or femoral vein, major surgery in popliteal and femoral vein। তারপরে ছিল ধরো অবিসিটি যদি হয় কোনো কারণে, বিশেষ করে অর্থোপেডিক সার্জারি, পেলভিক সার্জারি, এগুলোতে অবিসিটির একটা হওয়ার চান্স থাকে যেহেতু অনেকদিন নিয়ে বেড রেস্টে থাকতে হয়। দেন হচ্ছে প্রলং ইমোবিলাইজেশন। প্রলং ইমোবিলাইজেশন যদি হয়, তারপরে হচ্ছে ওসিপি খাওয়ার হিস্ট্রি থাকে, স্টেরয়েড থেরাপি। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি ইটিওলজিক্যাল ফ্যাক্টর আর কি। স্মোকিং, ডায়াবেটিস, হাইপারটেনশন, ম্যালিগনেন্সি, মেজর সার্জারি, অবিসিটি, প্রলং ইমোবিলাইজেশন, ওসিপি, স্টেরয়েড থেরাপি। আচ্ছা, এখন আসলে একটা পেশেন্ট প্রেজেন্টেশনটা কেমন হবে। মোস্টলি পেশেন্টগুলো হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকবে। প্রেজেন্টেশনটা হচ্ছে মোস্টলি 50% কেসেসের ক্ষেত্রেই অ্যাসিমটোমেটিক। আর বাকি তাহলে কি সিমটম নিয়ে আসতে পারে, নাম্বার ওয়ান হচ্ছে পেইন থাকবে ইন দ্য কাফ মাসেল। পেইন ইন দি কাফ মাসেল। আর পেইনটা হচ্ছে কি অনেক সময় কি হবে যে একটা মানে লো, সাথে হচ্ছে লো গ্রেড ফিভার থাকবে। আর এই পেইনটা হচ্ছে সামটাইমস ব্রাস্টিং পেইন হবে, এবং এটা হচ্ছে নাইটে মানে ক্র্যাম্প ইন দ্য নাইট, নাইট ক্র্যাম্প হবে। সাথে হচ্ছে অ্যাঙ্কেল ইডিমা থাকতে পারে ডিউ টু অবস্ট্রাকশন অফ দি ডিপ ভেইনস, অ্যাঙ্কেল ইডিমা। আর একটা সাইন পজিটিভ থাকবে, এটাকে বলা হয় হোমান্স সাইন। হোমান্স সাইন মানে হচ্ছে আমি যদি
আমার যে ইয়াটা আছে, ফুটটা আছে, এটাকে ডরসিফ্লেকশন করি, তাহলে হচ্ছে কাফ মাসেলে সে পেইন ফিল করবে। ডরসিফ্লেকশন অফ ফুট, এটা কারণে পেইন ফিল ইন দ্য কাফ মাসেল। জিনিসটা তো দেখাই, যে এখানে ছবি আছে, এই যে দেখো এখানে ডরসিফ্লেকশন করতেছে এবং পেইনটা হচ্ছে এই যে কাফ মাসেলে ফিল হবে আর কি, এরকম। আচ্ছা, তাহলে এইগুলো প্রেজেন্টেশন মোটামুটি 50% কেজির ক্ষেত্রে অ্যাসিম্পটমি থাকবে, বাকিগুলো হচ্ছে পেইন নিয়ে কিছু তার হিস্ট্রি আছে। পেইন থাকবে, পেইনটা নাইট ক্র্যাম্প হতে পারে, অনেক সময় সামটাইম ব্রাস্টিং হয়, আর হচ্ছে অ্যাঙ্কেল ইডিমা থাকতে পারে ডিউ টু অবস্ট্রাকশন দি ভেইনস, আর হচ্ছে হোমান্স সাইনটা পজিটিভ। আচ্ছা, এখন আসি হচ্ছে ইনভেস্টিগেশন কী করব। ওই যে সেম এগুলো হচ্ছে ড্রপলার অথবা ডুপ্লেক্স স্ক্যান অথবা ড্রপলার ইউএসজি, ডুপ্লেক্স স্ক্যান করবো, তাহলে আর কিছু করার নাই। দেন হোয়াট আর দ্য কমপ্লিকেশন ডিউ টু রিপ ভেন, কী কমপ্লিকেশন হতে পারে? নাম্বার 1 হচ্ছে, ধরো যদি অ্যাকিউট হয় তাহলে হচ্ছে কি এম্বোলিজম ফর্মেশন হতে পারে, এটা হচ্ছে অ্যাকিউট। আর ক্রনিকের ক্ষেত্রে হচ্ছে কমপ্লিকেশন ক্ষেত্রে ভেরিকোজ ভেইন হতে পারে, এটা হচ্ছে ক্রনিকের ক্ষেত্রে। আচ্ছা, দেন হোয়াট আর দ্য ডিডি ক্ষেত্রে হচ্ছে নাম্বার 1 আমরা বলবো হচ্ছে কাফ মাসেল হ্যামাটোমা। ডিডি হচ্ছে কাফ মাসেল হ্যামাটোমা। দেন হচ্ছে বাকেট সিস্ট হতে পারে একটা, মানে হচ্ছে পপলিটাল ফোসার পিছন দিকে, নির পিছন দিকে। এটা হচ্ছে মানে নি জয়েন্টের পোস্টেরিয়রলি বের হয়ে আসবে, এই যে এটা হচ্ছে বাকেট সিস্ট। তারপরে কি হচ্ছে, কি হতে পারে, এটা রাপচার হয়ে যেতে পারে, রাপচার হতে পারে, সেলুলাইটিস হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এইগুলো হচ্ছে ডিডি, কাফ মাসেল হ্যামাটোমা, বাকেট সিস্ট, দেন হচ্ছে রাপচার বাকেট সিস্ট যদি থাকে, আর হচ্ছে সেলুলাইটিস, এইগুলো আমরা ডিডিতে রাখতে পারি আর কি। হ্যাঁ, ওকে। দেন আসে হচ্ছে ট্রিটমেন্টের আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশনের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে প্রি অপারেটিভ প্রিভেনশনের ক্ষেত্রে আমাকে কী করতে হবে, যে ডিক্রিজ দ্য রিস্ক ফ্যাক্টরগুলোকে ডিক্রিজ করতে হবে। কী কী ছিল, অথবা প্রিডিসপোজিং ফ্যাক্টর যেগুলো আছে, যেমন স্মোকিংটাকে স্টপ করতে হবে, দেন স্টেরয়েড আর ওসিপি এগুলো অ্যাভয়েড করতে হবে। তারপরে তোমার ওবেসিটি, হাইপার টেনশন, এগুলোকে কমাতে হবে। এটা হচ্ছে প্রি অপারেটিভ। দেন হচ্ছে আসি পার অপারেটিভ। কী করতে পারি, নাম্বার 1 কাপ মাসেলটাকে আমরা কম্প্রেশন করতে পারি, কাপ মাসেল কম্প্রেশন ফর অ্যাডিকুয়েট ব্লাড ফ্লো। দুইভাবে করতে পারি। হচ্ছে কি নিউমেটিক আর ম্যানুয়াল আর নিউমেটিক, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ডিউরেশন অফ সার্জারি যেটা আছে, তাহলে কাপ মাসেল কম্প্রেশন ফর অ্যাডিকুয়েট ব্লাড ফ্লো, দেন ডিউরেশন অফ সার্জারি অ্যাজ শর্ট করতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ডিউরেশন অফ সার্জারি, এখানে আমরা ওই যে কাপ মাসেল কম্প্রেশন ফর অ্যাডিকুয়েট ব্লাড ফ্লো মানে
অপারেশনের সময়, তখন আমরা তো অনেক মানে সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে স্টকিং, ঠিক আছে, এটা বলা হয় যে কম্প্রেশন স্টকিং ইউজ করতে পারি। আচ্ছা, এটা হলো প্রিভেন্ট কীভাবে করতেছি, যে কোনো সার্জারিতে 4 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা লেগে যেতে পারে, পেশেন্ট শুয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা তাকে নিউমেটিক স্টক মানে তাকে হচ্ছে কম্প্রেশন স্টকিং আমরা পড়াই দিতে পারি, এটা প্রিভেন্ট করার জন্য। আচ্ছা, দেন ডিউরেশন অফ সার্জারি, এটাকে হচ্ছে শর্ট করতে হবে, ডিউরেশন সার্জারি অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। আচ্ছা, এছাড়া হচ্ছে আমরা মানে লোড মলিকুলার ওয়েট হ্যাপারিন দিতে পারি, রেগুলার ডোজে দিতে পারি, অথবা রেগুলার হ্যাপারিন ইন হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে উইথ কনসাল্টিং উইথ কার্ডিওলজিস্ট। আচ্ছা, এইটা গেলো হচ্ছে পারাঅপারেটিভ। এরপরে আসে হচ্ছে পোস্ট অপারেটিভ। পোস্ট অপারেটিভ পেশেন্ট যদি আমার ইমোবিলাইজ করা থাকে তাহলে হচ্ছে আমাকে কম্প্রেশন দিতে হবে, লিখে দিই হোয়েন পেশেন্ট কি ইমোবিলাইজ, তখন আমাকে কম্প্রেশন দিতে হবে কাপ মাসেলে। আর যদি হচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব মোবিলাইজ করতে হবে, অ্যাজ আর্লি পসিবল মোবিলাইজ। আচ্ছা, আর হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে তাদেরকে লো মলিকুলার ওয়েট, যারা হাই রিস্কে আছে তাদের ক্ষেত্রে হচ্ছে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন কন্টিনিউ করতে হবে উইথ দ্য কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। শেষ। তাহলে এগুলো হচ্ছে প্রিভেনশন, প্রি অপারেটিভ, পারা অপারেটিভ, আর হচ্ছে পোস্ট অপারেটিভ। প্রি অপারেটিভের রিস্ক ফ্যাক্টরগুলো কমাই দিব, যেগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর ছিল আমাদের। তারপরে হচ্ছে পারা অপারেটিভের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যাতে না হয় তার জন্য হচ্ছে কম্প্রেশন দিতে হবে ম্যানুয়ালি অথবা নিউমেটিক, অথবা কম্প্রেশন স্টক পড়াই দিতে পারি। আর ডিউরেশনটা কমাই দিব, লো মলিকুলার ওয়েট হ্যাপারিন উইথ কনসাল্টেন্ট উইথ কার্ডিওলজিস্ট। আর পোস্ট অপারেটিভের ক্ষেত্রে এই তিনটা, ইমোবিলাইজ থাকলে ইমোবিলাইজ মানে না থাকলে করে দিব যত তাড়াতাড়ি সম্ভব, আর হচ্ছে কম্প্রেশন করব। হাই রিস্কের ক্ষেত্রে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন চলবে। ট্রিটমেন্টটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি ওই আগের মতো কি যে এখানে 5000 ইউনিট অফ রেগুলার হ্যাপারিন দিতে হবে স্টেট। রেগুলার হ্যাপারিন ফলোড বাই একটা মেনটেনেন্স ডোজ দিতে হবে 20 ইউনিট পার কেজি পার আওয়ার। রেগুলার ইনফিউজ করতে হবে টু ডিজলভ দ্য থ্রোম্বাসটাকে আর কি। 2 নম্বর হচ্ছে আমরা হচ্ছে কি আর একটা লো মলিকুলার ওয়েট হ্যাপারিন দিতে পারি, যেটার নাম হচ্ছে ক্ল্যাক্সেন বলে। ক্ল্যাক্সেন এটা হচ্ছে একটা লো মলিকুলার ওয়েট হ্যাপারিন, এটাও দিতে পারি মর্নিং। আচ্ছা, আর হইতেছে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারি। এর মধ্যে হচ্ছে ওয়ারফেরিনটা ইউজ করি। আচ্ছা, আর হচ্ছে কিছু অ্যান্টিথ্রম্বোটিক এজেন্ট, যেমন হচ্ছে থ্রোম্বোলাইটিক এজেন্ট, এর মধ্যে হচ্ছে তোমার স্ট্রেপ্টোকাইনেস, দেন হচ্ছে ইউরোকাইনেস, টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর যেগুলো আছে এগুলোও দিতে পারি। আর যদি কারেকশন না হয় তাহলে থ্রোম্বোক্টমি করে ফেলবো সার্জারি করে, ঠিক আছে। তো এই হচ্ছে ডিপ ভেনের ট্রিটমেন্ট, যে 5000 ইউনিট রেগুলার হ্যাপারিন দিতে হবে ফলোড বাই একটা মেনটেনেন্স ডোজ, দেন লো মলিকুলার ওয়েট ক্ল্যাক্সিন দিতে পারো, আর ওরাল কোয়াগুলেন্টের ক্ষেত্রে ওয়ারফেরিন, থ্রোম্বোলাইটিক এজেন্টের ক্ষেত্রে স্ট্রেপ্টোকাইনেস, ইউরোকাইনেস, আর প্লাস কী বলা হয় যে টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর। আর হচ্ছে যদি কারেকশন না হয় দেন হচ্ছে গো ফর সার্জারি, দিস দ্য থ্রোম্বেক্টমি। শেষ। এইটুকুই ডিপ ভেন থ্রোম্বোসিস আর কি।